আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। বিছানায় পা গুটিয়ে বসে আছি, দৃষ্টি জানালার বাইরে। মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু কোনো শব্দই আসছে না কানে। কি অদ্ভুত! বৃষ্টি মানেই তো রিমঝিম শব্দ, কিন্তু এখানে কোনো শব্দ নেই। হয়তো এই শহরে হাজারো দালানের ভিড়ে বৃষ্টি হারিয়েছে তার নিজস্বতা। এমন অগোছালো চিন্তা যখন মন ভরে, ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল শুভ্র। বাম হাতে খাবারের প্লেট নিয়ে দরজা বন্ধ করে মিষ্টি হেসে বসে পড়ল আমার পাশে। আমি তাকাতেই প্লেটটা ধুরিয়ে দিয়ে বলে উঠল, খাইয়ে দাও, হাত ব্যথা, খেতে পারবো না। ওনার কথায় ভূ কুচকে এলো আমার। সারা দুনিয়ার সকল কাজ করছেন, আর ভাত খাবার সময়ই হাতে ব্যথা। কি অজুহাত! আমি একবার ওনার দিকে তাকিয়ে প্লেটটা হাতে নিয়ে খাইয়ে দিতে লাগলাম। উনি চুপচাপ খাচ্ছেন আর ল্যাপটপে কিছু একটা করছেন। আমি একাধারে ওনার চোখে মুখে তাকিয়ে আছি। ব্যান্ডেজে সুন্দর মানিয়েছে ওনাকে। সাদা ধপধপে মুখ, তাতে খোঁচা খোঁচা দাড়ি, কপালে পড়ে থাকা সিল্ক চুলগুলো দিয়ে ঢাকা পড়ে আছে অর্ধেকেরও বেশি ব্যান্ডেজ। ডার্ক রেড ঠোঁটগুলো খাওয়ার তালে তালে নড়ছে, তার সাথে নড়ছে থুতনির ওই কালো তিল। উনি ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন, তুমিও খাও রোদ পাখি, আজ আমি খাইয়ে দিতে পারবো না। হাফটা সত্যি ব্যথা করছে, পেন কিলার খেয়েও ব্যথা কমছে না। কাল ভার্সিটি শেষে ডক্টরের কাছে যেতে হবে। এমনি কত কাজ জমে আছে, এই হাত ব্যথা নিয়ে বসে থাকলে চলবে না। আপনি কালই ভার্সিটি যাবেন, একদিন না গেলে হয় না? ঠিক মতো হাঁটতেই তো পাচ্ছেন না, এত কাজ কাজ কেন করেন শুনি? মুখ ফুলিয়ে উনি হাসলেন, ল্যাপটপ অফ করে পাশে রেখে আমার দিকে ঘুরে বসলেন। ব্যাড সাইড টেবিল থেকে পানি নিয়ে হাত ধুয়ে প্লেটটা টেনে নিয়ে আমার মুখে খাবার তুলে দিলেন। আমি অবাক চোখে বললাম, আপনার না হাত ব্যথা? ছাড়ুন প্লেট, আমি খেয়ে নিচ্ছি। সমস্যা নেই, ছাড়ো। সমস্যা নেই মানে? অবশ্যই সমস্যা আছে, ছাড়ুন তো, আমি খেয়ে নিচ্ছি বললাম তো। আরে বাবা, এটুকু পারবো। কাজ না করে অলস বসে থাকলে ব্যথা আরো বেশি করবে। তবে একটা জিনিস ভালোই হয়েছে, ওই ইনসিডেন্টের জন্য তুমি একদম শ্বশুরবাড়িতে চলে এসেছো। বিয়ে পর এটাই শ্বশুরবাড়িতে তোমার প্রথম রাত, তার মানে আজ আমাদের বাসর। ওয়াও, আই এম সো এক্সাইটেড। চোখ টিপে, কি বাসর রাত কেন হতে যাবে? কেন হবে না? শ্বশুরবাড়িতে বউয়ের প্রথম রাতই হলো বাসর রাত, ওই হিসেবে আজ আমাদেরও বাসর রাত। বাহ বাহ। বাইরে বৃষ্টি, ভেতরে খাট, আর খাটের উপর কম্বল, আর কম্বলের নিচে দুষ্টু হেসে। ছি, আপনি তো দেখি ব্যাপক অসভ্য। রাগী গলায়, আহা, অসভ্যই তো হতে চাই রোদ পাখি, কিন্তু পাখি তো ধরা দেয় না। এই দহন আর মনে মানে না। আমি ওনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি, আর উনি হুহা করে হেসে চলেছেন। ওনার হাসির শব্দ যেন দেয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত করে উঠছে বারবার। সেই শব্দে ক্ষতবিক্ষত হচ্ছে আমার মন। বৃষ্টির শব্দের চেয়েও কি ভীষণ সুন্দর এই শব্দ। হৃদয়কে নিংড়ে দেওয়া এক মুঠো আবেগ এই শব্দ, একগুচ্ছ কম্পন। ভার্সিটির বটতলায় বসে আছি আমি আর চিত্রা। আমার মুখে শয়তানি হাসি, আর চিত্রার চোখে মুখে সন্দেহ। চিত্রা বারবার আর চোখে আমাকে দেখছে আর পানি খাচ্ছে। অবশেষে থাকতে না পেরে বোতলটা পাশে রেখে আমার পাশে আরেকটু ঘেঁষে বসেই বলে উঠল, এই, তুই এভাবে হাসছিস কেন? তোর এই হাসি মানেই ভয়ঙ্কর কিছু। কি করতে চাইছিস বলতো? আমি চিত্রার দিকে পাকিয়ে ভুবন ভোলানো হাসি দিলাম। এবার যেন কেঁদেই উঠবে সে। কাঁদো কাঁদো কণ্ঠে আবারও বলে উঠল চিত্রা, দেখ রদু, তুই একদম আমার দিকে এভাবে তাকাবি না। আমার হার্ট দুর্বল, যে কোনো টাইম অ্যাটাক ফাটাক করে ফেলতে পারি। এমন মধুর হাসি তোর জামাইকে দেখা গিয়ে। তোর এই হাসি আমার সহ্য হয় না, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। দয়া করে হাসি অফ কর মেরিমা। ছি, তোর বাপের সাথে আমার বাপ মেয়ের মতো সম্পর্ক। এসব বিশ্রী অপবাদ আমায় দিস না, তাহলে আমি নিজেই হার্ট অ্যাটাক করে মরে যাব। রাস্তাঘাটে অনেক মানুষ আছে মা ডাকার জন্য, তাদের রেখে আমায় কেন ডাকছিস? তুই আসলেই অসহ্য। কিছু বলবোই না আমি, কিছু বলি টেনে হিচড়ে নেগেটিভ দিকেই নিয়ে যাস। ভাল লাগে না। মুখ ফুলিয়ে, ভাল লাগবে গো বান্ধবী, ভাল লাগবে। ওইদিকে তাকাও, ভাল লাগবে। তোর জামাই, সরি, তোর হাফ জামাই এদিকেই আসছে। বি রেডি জানু। দুষ্টু হেসে, মম মানে কিসের রেডি? কেন মনে নেই? সেদিন ছাদে কি কথা হয়েছিল? শর্তটা কিন্তু এখনো পালন করিসনি। নেভার মাইন্ড, আজ করবি, চল ওঠ। রোদ, প্লিজ। প্লিজ টিচ কাল বলিস, এবার ওঠ তো। কথাটা বলেই চিত্রাকে টেনে উঠিয়ে স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। মুখে অমায়িক হাসি টেনে নিয়ে বলে উঠলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুচকি হেসে, কেমন আছো তোমরা? ফার্স্ট ক্লাস আছি স্যার। তাই না চিত্রা? চোখ টিপে। কথাটা বলেই কনুয়ের নিচে চিমটি কেটে দিলাম আমি। সাথে সাথেই চিত্রা তুমুল গতিতে মাথা নাড়তে লাগলো। আমি আবারও চিমটি কেটে চোখের ইশারা দিতেই করুণ চোখে আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল সে। পুরো 2 মিনিটের চেষ্টায় বহুত কষ্টে বলে উঠল, ক ক কেমন আছো শিশির।
চিত্রার কথায় শিশির স্যার চরম অবাক। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না উনি। কিছুক্ষণ শক লাগা চোখে তাকিয়ে থেকেই বলে উঠলেন, সরি, কি বললে? চিত্রা যেন এখনই দৌড় লাগাবে এমন ভাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর হাত শক্ত করে চেপে ধরে পায়ে একটা পাড়া দিতেই আবারও বলে উঠল, বলছিলাম কেমন আছো শিশির। কথাটা বলেই আমাকে নিয়ে উল্টো দিকে দিল এক দৌড়। আমি পারলে হাসতে হাসতে গড়াগড়ি খাই। শিশির স্যার বিহ্বলিত চোখে তাকিয়ে আছেন। এত বড় শখ হজম করতে পারছেন না বেচারা। স্যারের নজরের আড়ালে এসে থামল চিত্রা। ঘাসের উপর বসে হাঁপাতে লাগলো। ব্যাগ থেকে বোতল বের করে একদমে পুরোটা পানি খেয়ে আমার দিকে ফিরে তাকালো চিত্রা। মুখ চোখ লজ্জার ঘামে লাল হয়ে এসেছে। আমিও মুচকি হেসে ওর পাশে বসতেই কোথা থেকে সাকিব ভাই এসে বলল, গুড মর্নিং চিতল সুন্দরী, কতদিন দেখি না তোমায়। চিত্রার মুখ দেখে মনে হচ্ছে সে এবার চরম বিরক্ত। পারলেই বোতল দিয়েই মাথা ফাটিয়ে দেয় সাকিব ভাইয়ের। আমি মুচকি হেসে সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বললাম, সাকিব ভাইয়া, আপনার সুন্দরী তো গভীর জলের মাছ। সে এখন শিশিরে ভিজে টইটুম্বুর। তার এখন অন্যদিকে মন নাই। মানে বুঝলাম না ভাবি। পেছনে তাকান, ওই যে সুদর্শন পুরুষ অর্থাৎ আমাদের শিশির স্যারকে দেখতে পাচ্ছেন? আপনার সুন্দরী তার হাফ বউ। আমার কথায় সাকিব ভাই যেন আকাশ থেকে পড়ল। চোখ বন্ধ করে আবারও খুলে ড্যাব ড্যাব করে তাকালো চিত্রার দিকে। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমাদের ডিপার্টমেন্টের শিশির স্যার। আমি মাথা নাড়তেই একটা ঢোক গিলে এবার আমি শেষ কথাটা বলেই পেছন ফিরে হাঁটা দিল। আমি আর চিত্রা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুহা করে হেসে উঠলাম। হঠাৎই ফোন বেজে ওঠায় হাসি থামিয়ে ফোন কানে নিতেই ওপাশ থেকে শুভ্রর উত্তেজিত কণ্ঠ ভেসে উঠল, রোদ পাখি, জলদি পার্কিং আসো ফার্স্ট। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। আমি কপাল কুঁচকে কিছুক্ষণ বসে থেকেই চিত্রাকে রেখে দৌড় লাগালাম পার্কিংয়ে গিয়ে দাঁড়োতেই দেখি পার্কিং একদম ফাঁকা। আর একটু এগিয়ে যেতেই কেউ একজন হেঁচকা টানে কোলে উঠে নিল আমায়। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে আবারও চোখ মেলে তাকালাম। চোখের সামনে শুভ্রর হাসি হাসি মুখ ফুটে উঠল। উত্তেজনায় ফর্সা মুখটা যেন লাল হয়ে আছে। আমি ওনার গলা জড়িয়ে ধরতেই আমাকে নিয়ে ঘুরতে লাগলেন উনি। আমি চাপা সরে বললাম, নামান, আপনার হাতে ব্যথা তো? থাকুক ব্যথা। টুডে আই এম সো হ্যাপি রোদ পাখি। এই খুশির সামনে তো এই ব্যথাটা কিছুই না। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। কিসের এত আনন্দ তার? আচ্ছা, এবার তো নামান। আর কি হয়েছে সেটা বলুন। এত খুশি কেন? রোদ পাখি, আমি চাচ্চু হচ্ছি। আর তুমি কাকিমণি। কি সত্যি? হ্যাঁ সত্যি। আমার এত খুশি লাগছে যে আমি সোজা দাঁড়িয়ে থাকতে পারছি না। দেখো হাত পা কাঁপছে আমার। তুমি ভাবতে পারছো রোদু, আমাদের বাড়িতে আমার থেকে ছোট কেউ আসবে। এই ছোট্ট চিকন চিকন হাত থাকবে, খিলখিল করে হাসবে, পাতলা কোটে আমায় চাচ্চু ডাকবে। ইস রোদ পাখি, তোমায় আমি বোঝাতে পারছি না। জানো, ছোট থেকে আমি মার পেছনে ঘুরঘুর করতাম আর বলতাম, আমাদের বাসায় ছোট বাবু নেই কেন, ছোট বাবু এনে দাও। মা তখন বলতো আমি নাকি ছোট বাবু। ফাইনালি এতদিন পর সেই ছোট্ট পাগুলো আসছে। আচ্ছা রোদ পাখি, বৌমণিকে একটা গিফট দিলে কেমন হয়? আমার তো মনে হচ্ছে পুরো মার্কেটই কিনে দিও নাকে। ওনার মুখ রকেটের গতিতে ছুটছে, বাচ্চাদের মতো লাফালাফি করছেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার আনন্দ দেখে আমার নিজের আনন্দটুকু যেন ভেতরে ফ্রিজড হয়ে গেছে। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো বাসায় চলো, পুপিরা আমাদের বাসায় আছেন। বৌমণিকে একটা টাইট হাক দিব গিয়ে। অ্যাট লাস্ট তুমি কাকিমণি হচ্ছ। কিসের কাকিমণি? আমি খালামণি আমাবো। আপনার বৌমণি আমার বোন। তো তুমি তো আমার বর। তাতে কি, আপনিও তো আমার বর, তাহলে আপনি ওর খালু মশাই হবেন। অবশ্যই না, আমি যাচ্ছু আর তুমি কাকিমণি। নো। ইয়েস। এভাবে খুনসুটি করেই বাসায় পৌঁছে গেলাম আমরা। গাড়িতে থাকাকালীন পুরো সময়টায় কোমর বেঁধে ঝগড়া করেছেন উনি। আনন্দের চোটে ঝগড়াটের রূপ ধারণ করেছে শুভ্র। ভাবা যায়? আমরা বাড়িতে ঢুকতেই হাসির রোল কানে এলো। সবার মাঝেই আজ অন্যরকম উচ্ছ্বাস। ভেতরে ঢুকে আপুকে দেখেই লাফিয়ে উঠলাম আমি। দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরেই চিল্লাতে লাগলাম। ঠিক তখনই শুভ্র এসে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, এই আমার বৌমণি, দূরে থাকো। ওনার কথায় ভ্রু কুঁচকে তাকালাম। আপুকে এক টানে আমার কাছে এনে বললাম, আমার বোনন। উনিও কম যান না। আপুকে সফটলি নিজের দিকে টেনে নিয়ে বললেন, ওই পিচ্ছি, গিয়ে ললিপপ খাও। বড়দের সাথে তর্ক করে না শোনা, এটা আমার বৌমণি, সো ফুটো। আমি বলছি না এটা আমার আপু। আপু আগে পরে বৌমণি, টৌমণি, চুমণি। এখন ছাড়ুন ওকে। আমাদের টানাটানিতে সবাই হাসিতে মেতে উঠেছে। আপু একবার আমার দিকে তো একবার শুভ্রর দিকে তাকাচ্ছে। এমন সময় অভ্র ভাইয়া মাঝখান থেকে আপুকে টেনে নিজের কাছে নিয়ে আশ্বস্ত কষায় বলে উঠলেন, এটা আমার বউ, এভাবে টানিস না রে,
হালকা পাতলা মানুষ ছেড়ে যেতে পারে। ভাইয়ার কথায় চুপচাপ দাঁড়িয়ে পড়লাম আমু আর শুভ্র। দুজন দুজনের দিকে তাকিয়ে আবারও ভাইয়ার দিকে ফিরে তাকালাম। তারপর একসাথেই হেসে উঠলাম সবাই। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়লাম, আর শুভ্র গিয়ে বসলো দিদার পাশে। দিদা ওনার গায়ে হাত বুলিয়ে দিয়ে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, এই যে ছোট নাত বউ, এই দিকে আয়, আমার পাশে এসে বস দেখিয়ে। আমি উঠে গিয়ে দিদার পাশে বসতেই কপালে চুমু এঁকে দিলেন উনি। তারপর কথায় কথায় বলে উঠলেন, এবার তোমার পালা গো বউ। কি গো ছোট সাহেব? শুভর দিকে তাকিয়ে, একদম দিদা, তুমি একটু চাপ নিও না তো, দরকার পড়লে বছরে বছরে একটা করে গিফট করব তোমায়। তোমার বংশের প্রদীপ আর প্রদীপ থাকবে না, একদম আগ্নেয়গিরি বানিয়ে দেব। ওনার কথায় আমি মুখে হাত দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। সবাই চুপচাপ নীরবে হাসছেন। পাশ থেকে মাধবী আর রাহেলা ফিক করে হেসে উঠতেই ধীরে ধীরে সবাই হুয়াহা করে হেসে উঠল। ইস, সেই খাটাসটাকে ধরে ড্রেনের পানিতে চুবাতে ইচ্ছে করছে। লাগামহীন কথাবার্তা সব সময়, তাও আবার সবার সামনে। সবার হাসি থামলে অভ্র ভাইয়া ফোরন কেটে বলে উঠলেন, তো শুভ্র, আগ্নেয়গিরির প্রস্তুতি এখন থেকেই শুরু করো, নয়তো লেট হয়ে যাবে না। এবার ইচ্ছে করছিল মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যাই আমি। দুই ভাই এক টাইপ, ঠোঁট কাটা। কই আপুকে নিয়ে মজা করবে তা না, ইচ্ছে ইচ্ছে করে দুই ভাই আর দিলা মিলে আমায় পচাচ্ছে। সাদা বেড়াই কোথাকার। সবাই ডাইনিংয়ে বসে আছে, সবার মনোযোগ খাবারের দিকে। আমি কয়েকবার মুখে নিয়ে মাথা তুলেই অভ্র ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলাম, ভাইয়া, আমাকে গিফট দিলেন না তো? এটা কি ঠিক? এত বড় ভুল কিভাবে করলেন আপনি? হাউ! আমার কথায় সবাই খাওয়া ছেড়ে আমার দিকে তাকালেন। অভ্র ভাইয়া আকাশ থেকে পড়ার মতো ভাব নিয়ে বললেন, গিফট? কিসের গিফট? কিসের গিফট? হ্যাল্লা বলে কি? এই কথাটা শোনার আগে মরে গেলাম না কেন আমি? এত কষ্ট করে আপনার বাচ্চার খালামণি, কাকিমণি, ফুপিমণি সবকিছুর রোল প্লে করতে চলেছি, তো আমায় গিফট দিবেন না? এতটা অকৃতজ্ঞ আপনি? অভ্র ভাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আপুর দিকে তাকিয়ে কান্দু কান্দু গলায় বলে উঠলাম, ব্যাক আপু, তোর জামাই কিপটা। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। সামনে রাখা গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেয়ে নিয়ে হাসি মুখে বলে উঠলেন উনি, সত্যি তো ভাই, বাচ্চা মেয়েটার সাথে এমন অন্যায় করতে পারলি তুই? আমারটা না হয় বাদই দিলাম, তুই এই পিচ্চিটাকে এভাবে ঠকাতে পারিস না। তোর মানে, তোর আবার কি আজব তো? আমার থেকে গিফট চাচ্ছিস কেন তোরা? তোদের উচিত আমাকে গিফট দেওয়া। কত কষ্ট করে বাবা হচ্ছি আমি, তুই শুধু বাবা হচ্ছিস, আর কিছু হচ্ছিস না। আমি চাচ্চু, খালু, মামু সব হচ্ছি, তো তোর উচিত আমাকে গিফট দেওয়া। যা, আমার গিফটটা মাফ, তার বদলে আমার পিচ্চিকে দিয়ে দিস গিফট। মুচকি হেসে ওনার কথায় ঠোঁট উল্টালাম আমি। এমনভাবে পিচ্চি পিচ্চি করছেন উনি যেন আমি ফ্রিডার খাওয়া বাবু। আমি ওনার দিকে তাকিয়ে মুখ ভেঙে বলে উঠলাম, থ্যাংক ইউ শুভ্র ভাইয়া। তো গিফটটা আমাকেই দিন দুলা ভাই, ভাইয়া, বাসুরজি। আমার মুখে ভাইয়া শব্দটা শুনে বিষম খেলেন শুভ্র। তাড়াতাড়ি পানি খেয়ে চোখ কটমট করে আমার দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়ে অমায়িক হাসি দিলাম। অভ্র ভাইয়া পাশ থেকে বলে উঠলেন, তোমার দ্বারাই সম্ভব রোদ। আমার তো মনে হয় তুমি শুভ্র থেকে নিজের বাচ্চার ফুপি হিসেবেও গিফট নেবা। অভ্র ভাইয়ার কথায় শুভ্র চোখ গরম করে ওনার দিকে তাকালেন। অভ্র ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, আরে আমি কিছু বলেছি নাকি? শুধু শুধু আমায় শাসাচ্ছিস তুই? আমি তো রোদকে বলছিলাম যে যখন ও নিজের বাচ্চার ফুপি হবে। শুভ্র রাগী চোখে তাকাতেই, ও সরি, মিস্টেক। হ্যাঁ, আমি বলছিলাম যে যখন আমি কষ্ট করে ওর বাচ্চার জেঠো, মামু, খালু হব, তখন একটা গিফট দেবো ওকে। আপাতত আমার ভাইকে গিফট করে দিলাম, নিয়ে যাও, কিন্তু প্লিজ দয়া করে তাকে ভাইয়া ডেকো না, হার্ট অ্যাটাক করতে পারে বেচারা। ওনার কথায় দাঁত কেলিয়ে একটা ক্লোজ আপ হাসি দিলাম আমি। টেবিলে সবাই মিটি মিটি হাসছেন আর শুভ্র রাগে ফাটছেন। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, আর আমার ঠিক সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন শুভ্র। তার মুখে রাগি রাগি ভাব, আর আমার মুখে কাদু কাদু ভাব। তার ভাব দেখে মনে হচ্ছে এই বুঝি টুপ করে গিলে ফেললেন আমায়। আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, এভাবে তাকিয়ে আছেন কেন? উনি এবার কয়েক পা এগিয়ে এলেন, বাম হাতটা পাশের দেয়ালে রেখে আমার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, আমি তোমার কি হই? মানে ভাই হই, তাই না? নো, একদম না। তাহলে বললা কেন? আমাকে দেখলেই কি ভাই শব্দটা তোমার মুখ থেকে স্লিপ করে বেরিয়ে পড়ে? আমি তো মানে হলো যে আপনি তো আগে ভাই ছিলেন, তাই। অভ্যাস, অভ্যাস, গ্রেট। ওকে, দেন আমাকে এবার এমন কিছু করতে হবে যাতে করে আমাকে দেখলে আর ভাই শব্দটা আসবে না। আর ইউ রেডি ডিয়ার? বাঁকা হেসে
কথাটা বলেই বাঁকা হেসে ডান হাতটা আমার কোমরের ওপর রাখলো। সাথে সাথে কেঁপে উঠলাম আমি। এবার চিত্রার কাঁপাকাঁপি আমার ওপর ডাইভার্ট হওয়ার পালা। হে খোদা, রক্ষা করো আমায়। হাত সরান প্লিজ। কেন? অস্বস্তি লাগছে। কোমরে হাত রাখতেই অস্বস্তি লাগছে? কিন্তু অস্বস্তি লাগলেও তো কিছু করার নেই সোনা। এই মুহূর্তে হাত সরানো কোনো মুড নেই আমার। কথাটা বলে কোমরটা আরো শক্ত করে চেপে ধরে খানিকটা এগিয়ে এলেন উনি। ওনার চোখে নেশা আর আমার মনে এক ঝাঁক ভয়। ওনাকে আমার মুখের উপর ঝুঁকে পড়তে দেখেই চোখ মুখ কুঁচকে শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। অনেক সময় ভয়ই নির্ভয়ের কাজ করে। দূর থেকে যে জিনিস দেখে ভয়ে আত্মা কাঁপে, সেই জিনিসটির খুব কাছে চলে গেলে অদ্ভুতভাবেই ভয়টা অনেকটাই কমে আসে। আমার ক্ষেত্রেও তাই। শুভ্রর চোখের নেশাটা যতটা ভয়ঙ্কর, তার বুকটা ততটাই নির্ভয়ের। শুভ্রকে হঠাৎ এভাবে জড়িয়ে ধরব হয়তো ভাবতে পারেননি উনি। হুট করে করা আমার এই কাজে উনি যেন বোকা বনে গেলেন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উঠলেন, এটা ঠিক নয় রোদ পাখি, আমি তোমাকে পানিশমেন্ট দিতে চেয়েছিলাম, সোজা হয়ে দাঁড়াও। ওনার কথায় গুটিসুটি হয়ে একদম ওনার বুকের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা চালালাম আমি। উনি আমাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আলতো হাতে জড়িয়ে দিলেন আমায়। কানের কাছে একটা চুমু দিয়েই ঝুঁকে এসে কাঁধে শক্ত একটা কামড় বসিয়ে দিলেন। সাথে সাথেই ছিটকে সরে গেলাম আমি। কাঁধে হাত বুলাতে বুলাতে ওনার দিকে তাকাতেই হুহা করে হেসে উঠে একটানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট রাখলেন। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছি। চোখের পাতা ধীর গতিতে একবার বন্ধ করে মেলে তাকাতেই দরজায় কাশির শব্দ শোনা গেল। দরজার বাইরে থেকে কেউ একজন বলে উঠল, শুভ্র ভাই, রুমের ভেতর কি করিস? অভ্র ভাইয়ার কথা কানে যেতেই ছিটকে সরে গেল শুভ্র। একবার আমার দিকে তাকিয়ে ঠোঁট মুছে দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে গেলেন অভ্র ভাইয়া। শুভ্র ভ্রু কুচকে তাকিয়ে চরম বিরক্তি নিয়ে বলে উঠল, ফুটবল খেলি, তাতে তোর কি? ফুটবল খেলছিলি? ওহো, আমি আরো ভাবলাম আগ্নেয়গিরির প্ল্যানিং করছিস কিনা। ভাই, যাবি তুই? রাগী গলায়। অবশ্যই যাব, তবে আমার একমাত্র শালিকাকে নিয়ে যাব। না, ও কেন যাবে? যাবে না, তবে তুই যাবি, এবং এক্ষুনি যাবি। দাঁতে দাঁত চেপে, ঠিক আছে চলে যাচ্ছি। আমি তো এসেছিলাম রোদকে আইসক্রিম দিতে। 3 কার্টুন আইসক্রিম এনেছি। নিচে অলরেডি কাড়াকাড়ি লেগে গেছে। সাব্বির, রোহন, নীলি সবাই এসেছে। আমি তো রোদের মতো নির্দয় নই, একমাত্র শালিকাকে রেখে কখনোই খেতে পারি না, তাই ওকে ডাকতে এলাম। পরে যদি শেষ হয়ে যায় তো? আইসক্রিমের কথা শুনি মনটা নেচে উঠলো আমার। 2 লাফে ওনাদের কাছে গিয়ে বললাম, ওয়াও আইসক্রিম, আগে বলেননি কেন আমায়? শুভ্র এবার করুণ চোখে অভ্র ভাইয়ার দিকে তাকালেন, তারপর আমার দিকে ফিরে বলে উঠলেন, ওগুলো তো ওদের খেতে দাও, তোমাকে পরে ওর থেকেও বেশি কিনে দেব রোদ। ওনার কথায় ভ্রু কুচকে এলো আমার। ডিরেক্ট জানিয়ে দিলাম আমি এক্ষুনি খাবো এবং ওদের সাথেই খাবো। আমার কথা শুনেই দাঁত কেলিয়ে হেসে উঠলেন অভ্র ভাইয়া। শুভ্র পারে তো চিবিয়ে খেয়ে ফেলে ওনাকে। অভ্র ভাইয়া হাসি মুখেই বলে উঠলেন, আহা কি শান্তি, ইটস কল্ড রিভেঞ্জ মেরি ভাই। তুই আর সাহেল মিলে কি জ্বালাতন না করেছিস আমায়। রুমের বিভিন্ন জায়গায় ফোন লুকিয়ে রেখে সারা রাত কল দিয়ে দিয়ে ডিস্টার্ব করেছিস। প্রতিবার ফোনের রিংটোনে আত্মা কেঁপে উঠেছে আমার। বউকে টাচ করার সাহস পর্যন্ত পাইনি। এবার বুঝো ঠেলা, তোর ভাতিজনও শুধু পেটের ভেতর থেকে বেরোতে দে, আমি নিঃসন্দেহে বলতে পারি সে তার চাচ্চু বলতে অজ্ঞান থাকবে, তার তোমার রোমাঞ্চের 12টা বাজবে। ইস, এত সুখ লাগছে কেন? এইটুকু বলতেই শুভ্র দাঁড়াও তুই বলেই তেড়িয়ে গেলেন। ততক্ষণে অভ্র ভাইয়া পগার পার। দুজনেই বাচ্চাদের মতো ছুটছেন আর উচ্চস্বরে হাসছেন। দেখে মনেই হচ্ছে না এরা 2 ভাই, একদম বন্ধুর মতো ব্যবহার। আমি কিছুক্ষণ ওনাদের দিকে তাকিয়ে থেকেই দ্রুত নিচে নেমে গেলাম। আইসক্রিম যদি শেষ হয়ে যায় তো? বিছানায় পা ঝুলিয়ে বসে আছি আমি। আমার ঠিক সামনে বসে আছে চিত্রা। আমি কয়েক সেকেন্ড পরপর ওর দিকে তাকিয়ে একটা ক্লোজ আপ হাসি দিচ্ছি, আর ও কাঁদো কাঁদো মুখে মুখ ফুলিয়ে বসে আছে। তার মুখ ফুলানোর প্রধান কারণ শিশির স্যার। চিত্রার মুখে তুমি ডাক শুনেই তার মনে বিয়ের ঘণ্টি বেজে গেছে। ভার্সিটি থেকে সোজা চিত্রাদের বাসায় গিয়ে বাবা মা নিয়ে 1 সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফিক্স করে এসেছেন উনি। চিত্রার ভাষ্যমতে সব দোষ আমার জন্যই আজ সে নদীতে ভেসে যাচ্ছে। আমি আবারও দাঁত কেলিয়ে বলে উঠলাম, এইভাবে মুখ ফুলিয়ে রেখেছো কেন চিতাবাঘ? স্যার চুমু দিয়েছে বুঝি? তুই একদম কথা বলবি না আমার সাথে, তোর জন্যই সব হচ্ছে। কি দরকার ছিল এত ন্যাকামো করে কথা বলতে বলার? চিত্রার কথায় ভ্রু কুচকে এলো আমার। কপালে এসে পড়া চুলোগুলো কানের পেছনে ঠেলে দিয়ে বললাম, এই এদিকে আয়। কেন? ওর কথায় কিছুটা এগিয়ে গিয়ে গালে থাস করে একটা চর বসিয়ে দিয়ে বললাম, এই জন্য। চিত্রা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে মুখ গোমড়া করে বলে উঠল, মারলি কেন? তুই চরটা ডিজার্ভ করিস তাই মেরেছি। ইউ ফুল, তুই কোন সাহসে আমাকে দোষ দিস? তোকে আমি একটা শর্ত দিয়েছিলাম, তুই পালন করেছিস, ব্যাস। তোর কাছে সেকেন্ড অপশন ছিল, তবু তুই রাজি হয়েছিস, তার মানে সব দোষ তোর। এনিওয়ে ওসব ছাড়, একটা কাগজ ধরিয়ে দিলাম, এটা তোর হাফ জামাইকে দিয়ে দিস। এটা কি? এটা লিস্ট, তোর বিয়েতে আমি যা যা পড়বো তার লিস্ট। তোর সাথে সেই স্কুল লাইফ থেকে ডিল করা,
তোর বিয়েতে যা কিছু পরবো সবকিছু তোর জামাই দেবে। কিরে, ভুলে গেছিস? চিত্রা এবার কেনেই দিল। আমি ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থেকে টিস্যু বক্সটা এগিয়ে দিয়ে বলে উঠলাম, এইভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? আমি বিয়ে করব না। কেন বিয়ে কেন করবি না? চিরকুমারী থাকার প্ল্যান আছে নাকি? কাহিনীটা কি? কোনো কাহিনী নেই, আমার খুব ভয় লাগছে রুদু। বিয়ের পর কি হবে কে জানে। তুই বিয়েটাকে যতটা ভয়ঙ্কর ভাবছিস সেটা কিন্তু ততটা ভয়ঙ্কর নয়। খুবই সিম্পল একটা বিষয়। তোকে আমি বলেছিলাম না, টুস করে কবুল বলে ঠুস করে বাসর ঘরে ঢুকে যাবি। তুই বরং এই ট্রিকটাই অবলম্বন কর, তাহলে দেখবি সব একদম পানির মতো সহজ লাগছে। আর বাকি সব তোর হাফজামাইয়ের উপর ছেড়ে দে। নো চাপ বেবি। তুই এমনভাবে বলছিস যেন বাসর ঘর নিয়ে সেঞ্চুরি করে এসেছিস। তুই এমনভাবে ভয় পাচ্ছিস যেন ডাবল সেঞ্চুরি করে এসেছিস। এমনভাবে ভয়ে কাঁপিস যেন কত শত সংসার করে এসেছিস। তার সব ভয়াবহতা তুই জানিস। শোন, বেশি ঢং না করে বিয়েটা করে নে। শিশির স্যার অসাধারণ একটা মানুষ, ওনাকে রিজেক্ট করার কোনো মানে হয় না। তুই তো ম্যারিড, বলতো শাশুড়ি মাকে কিভাবে ইমপ্রেস করা যায়? শাশুড়ি নামটা শুনলেই ভয় বুক কাঁপে আমার। ছেলে সামনে এলে 6 ডিগ্রিতে কাঁপাকাঁপি শুরু হয়, আর মা সামনে এলে 10 ডিগ্রিতে মুখ ফুলিয়ে। নিজেকে এখনো ম্যারিড ফিলই হয় না, আবার শাশুড়ি। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব এক, নো ডিফারেন্স ইয়ার। চিত্রা আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই ফোন বেজে উঠল তার। স্ক্রিনে বাংলা ফন্টে ভেসে উঠল অসভ্য। লেখাটা দেখেই চোখ বড় বড় হয়ে এলো আমার। সাথে সাথেই লজ্জায় রাঙা হলো চিত্রার মুখ। বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে কথা বলতে লাগলো সে। ঠোঁটে লাজুক হাসির ছোঁয়া। আমি অবাক চোখে তাকিয়ে আছি। লজ্জা রাঙা মুখে চিত্রাকে বড্ড মায়াবী লাগছে। কোনো এক বিকেলের মিষ্টি আলোয় এই মায়াতেই হয়তো জড়িয়ে গেছেন স্যার। আমি বালিশে পিঠ ঠেকিয়ে বসে আবারও তাকালাম। বেশ প্রেম প্রেম ভাব নিয়ে কথা বলছে ও, যা আমি 6 মাসের বিবাহিত জীবনেও তাললাম না। এই মুহূর্তে একটা কথাই মনে আসছে বারবার, হাউ আনরোম্যান্টিক আই অ্যাম। রাত প্রায় 3টে। বিছানায় এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুমগুলো যেন ধরাই দিচ্ছে না। দক্ষিণের জানালাটা খোলা, হালকা মৃদু বাতাসে কেঁপে কেঁপে উঠছে পর্দা। বাইরে থেকে নিশাচর পাখির কান্না ভেসে আসছে কানে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলাম বিছানায়। কাঁথাটা সরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরের ফ্যাকাশে অন্ধকারে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মনে চলছে হাজারো কথা। 4 দিন পর চিত্রার বিয়ে, কথাটা ভাবতেই গা শিউরে উঠছে আমার। সেই ছোট্ট থেকে একসাথে আমরা, ওর বিয়েতে আমাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না তো? আর মাত্র 4 দিন পর চিত্রা মুখ ফুলিয়ে বসে থাকলে আমি ছাড়াও অন্য কেউ ভ্রু কুঁচকে তাকাবে। আমার চোখের মতো তার চোখে বিরক্তি থাকবে না, থাকবে একগুচ্ছ নবীন শীতল ভালোবাসা। আমার হাতে চড় খেয়ে মুখ কালো করার পরিবর্তে কারো মিষ্টি আদরে লাজুকতায় মত্ত হবে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি খেলে গেল আমার। একবার আকাশের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে বিছানায় তাকালাম। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়েই ফোন লাগালাম শুভ্রকে। কয়েক মিনিট পর ফোন কেটে ব্যাক করলেন উনি। আমি ফোন ধরতেই বলে উঠলেন, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরাও তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্তকবির গান গাইবে। তখন আমি চুপটি করে 2 চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং ঠানিক উস্কো খুস্কো। এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে 1 নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে 1000 খানেক গান বাঁধব। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্তনীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে। মনে থাকবে? বুদ্ধদেব বসু। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে নিলাম আমি। কানে তার কণ্ঠটা এখনো বাজছে। কি সুন্দর ঝংকার উঠা কণ্ঠ তার, কত আবেগ তার ভাষায়। আমাকে চুপ থাকতে দেখে বলে উঠলেন উনি, আমাদের তো পরের জন্ম নেই রোদ পাখি, তবে জান্নাতে আমি আবারও তোমার প্রেমে পড়ব। মনে থাকবে? তোমার ভেজা চুলে আসক্ত হব, তোমার হাসিতে আবারও পাগল হব। মনে থাকবে? আমি এখনো চুপচাপ বসে আছি, কি বলবো বুঝতেই পারছি না। এতটা ভালোবাসার যোগ্য তো আমি? হালকা গলায় ভেজা কণ্ঠে বলে উঠলাম আমি, মনে থাকবে। আমার এই ছোট্ট কথায় হেসে উঠলেন উনি। ছোট্ট করে বলে উঠলেন, পাগলি। কিছুক্ষণ আবারও নীরবতা। এই নীরবতা ভেঙে আবারও বলে উঠলেন, তো ম্যাডাম,
এত রাতেই ব্যক্তিকে মনে হওয়ার কারণ কি? ম্যাডামের কি ঘুম নেই? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। জানেন, 4 দিন পর চিত্রার বিয়ে। আমার মধ্যে তো দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? শিশির স্যারকে দেখেই ওর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিয়ের পর কি করবে কে জানে। উনি হাসলেন, তারপর গলা মৃদু কণ্ঠে বলে উঠলেন, সে কাঁপাকাঁপি তো তোমারও শুরু হয়ে যায় রোদ পাখি। চিত্রারটা বিয়ের আগে, তোমারটা বিয়ের পরে। এনিওয়ে, এত তাড়াহুড়ি করে বিয়ে কেন? 4 দিনের মাথায় বিয়ে, স্ট্রেঞ্জ। 1 সপ্তাহ পর রোজা, তো রোজায় বিয়ে কেমন কেমন লাগে না? তাই এই 4 দিনের মাথায় বিয়ে কমপ্লিট করতে চাইছে সবাই। শিশির স্যারের তো তৈরি সইছে না, তাই এত তাড়াহুড়ো। তোর তো আমারও সইছে না, বাট আমারটা কেউ বুঝে না। এনিওয়ে, শপিং করবে না? বেস্টুর বিয়ে বলে কথা। করব তো, কাল যাব চিত্রাকে নিয়ে। এনিওয়ে, খেয়েছেন আপনি? না, কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম, শরীরটা বড্ড ক্লান্ত, ঘুমোবো। কি এতক্ষণে? চুপচাপ ফোন রেখে ফ্রেশ হয়ে খেতে যান, তারপর ঘুমাবেন। আর হ্যাঁ, যদি কাল থেকে এত দেরি করে ফেরেন তো আপনার সাথে আমার কথা বন্ধ। দরকার নেই এত কাজ। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন আপনি। কেন বুঝেন না? তোমার কথাগুলো ভীষণ বউ বউ লাগছে, দেখতে ইচ্ছা করছে খুব। আর একটা কথা না, ফোন রাখুন আর খেয়ে ঘুমন। গুড নাইট। এই মেয়ে, চলে আসো না, তাহলে আর দেরি করে ফিরবো না। আচ্ছা, কাল সকালে চলে আসছি। মানে? অবাক হয়ে। মানে হলো, ব্যাগ গুছিয়ে কাল সকালে চলে আসছি। জানেন না, স্বামীর আদেশ শিরোধার্য। এখন গুড নাইট, ঘুমন। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম আমি। আলমারির দিকে তাকিয়ে আছি এক দৃষ্টে। সত্যি কি ব্যাগ গুছিয়ে হুট করে চলে যাব? ছি, সবাই কি ভাববে? হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার। জানালা দিয়ে কড়া রোদ এসে পড়ছে বিছানায়। কটা বাজে কে জানে। বালিশের নিচে থেকে অলস হাতে ফোনটা নিলাম সময় দেখব বলে। আম্মা, 12:30? 12:30 বেজে গেছে আর কেউ আমায় ডাকলো না? কি অদ্ভুত। আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতেই অবাক হলাম আমি। সারা বাড়ি মোটামুটি সাজানো হয়েছে। কিচেন থেকে বাহারি রান্নার সুঘ্রাণ ভেসে আসছে নাকে। কাহিনী কি? কপাল কুচকে এক ঝাঁক চিন্তা মাথায় নিয়ে সোফায় গিয়ে বসলাম। ভাইয়া সোফায় বসে গেম খেলছে। আমি ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠলাম, ওই, অফিস যাসনি? গেলে এখানে থাকতাম কি করে? দিন দিন তো হাদা নাম্বার 1 হচ্ছিস। তুই হাদা, তোর বউ হাদা। এনিওয়ে, কাহিনী কি রে ভাইয়া? আজকে মা জননী এত শান্ত কেন? চিল্লাইয়া আমার ঘুমও ভাঙালো না। তুই অফিস যাসনি তবু কিছু বলছে না। অ্যাকচুয়াল জটটা কোথায় ভাইয়া? তোকে মেয়ে পক্ষ দেখতে টেকতে আসছে না তো? আমার কথায় ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, ফোনটা টেবিলের ওপর রেখে দিল এক ধমক। ওই, কি বলতে চাস তুই? আমাকে কেন দেখতে আসবে? আমি কি মেয়ে? বেয়াদব মাইয়া। আবারও ফোনটা হাতে নিয়ে, দেখতে তো আসছে তোকে। আমাকে মানে? চিৎকার করে, আমাকে দেখতে আসছে মানেটা কি? আরে আমার বর আছে, আমাকে দেখতে আসে কোন শালায়? রাগী গলায়। আমার কথায় ভাইয়ার কোনো ভাবান্তর হলো না, ঠান্ডা কণ্ঠে বলে উঠল, শালা না, দুলাভাই। দুলাভাই দেখতে আসছে মানে? অবাক হয়ে, মানে তোর বর আসছে উইথ হিজ ফ্যামিলি। বউকে নাকি অনেক দিন দেখে না। আহা, কত প্রেম। ভ্রু কুচকে তাকাতেই, এমনে তাকিয়ে থেকে লাভ নেই, যা আমার জন্য এক গ্লাস পানি আন। ভাইয়ের সেবা কর, বুঝলি? তোর জন্য পুরো একটা দিনের ছুটি কাটলো আমার। তোকে বলছি বসে থাকতে, যা না অফিসে। অফিসে যে তুমি তোমার সুন্দরী পিয়ের সাথে লাইন মারতে যাও তা আমি খুব ভালো করেই জানি। ভাইয়া এবার ভ্রু কুচকে তাকালো, তারপর বিস্মিত গলায় বলে উঠল, আমার পিয়ে একজন পুরুষ? মেন্টাল, না জেনে কথা কস কেন? ভাইয়ার কথায় দাঁত কেলিয়ে হেসে দিয়েই কেটে পড়লাম। কিচেনে একটু উকিঝুঁকি দিয়েই রুমে ঢুকে গেলাম। সিরিয়াসলি, শুভ্র আসছেন? কিন্তু হঠাৎ? কথাগুলো ভাবতে ভাবতে একটা লং শাওয়ার নিয়ে শরীরে জড়ালাম কচু পাতা রঙের শাড়ি। চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। কেন জানি হাজার মুছলেও আমার চুল বাবাজি শুকানোর নামই নেয় না, উল্টো পানিতে ভাসিয়ে বন্যা বানিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হতেই ফোনের রিংটোন কানে এলো। তাড়াহুড়ো করে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো, এই রোদ পাখি, ব্যাগ গুছিয়েছ? ব্যাগ গুছাবো মানে? অবাক হয়ে, কেন? কাল রাতেই তো বললে ব্যাগ গুছিয়ে চলে আসবে। আরে আমি তো মজা করেছি। এইটুকু বলতেই পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। কাঁধে গরম নিঃশ্বাসের বহর ফেলে ঠোঁট ছুঁয়ে সেই চেনা কণ্ঠটা বলে উঠল, কিন্তু আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছি রোদ পাখি। আমি ওনার দিকে ফিরতেই মিষ্টি হেসে তোয়ালেটা টেনে নিয়ে চুল মুছতে লাগলেন। উনি ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলে উঠলেন, ভেজা চুলও তোমাকে একদম। একদম কি? ভ্রু কুচকে, বাকিটুকু ওই বাড়িতে যখন যাবে তখন বলবো, এখন বললে লজ্জা পাবে। আমি কিছু বলবো তার আগেই দরজায় কড়া নাড়া শব্দ কানে এলো। আমরা তাকাতেই অভ্র ভাইয়া হাসি মুখে বলে উঠল, সরি গাইজ, আজ কিন্তু ইচ্ছে করে ডিস্টার্ব করিনি, একটা কাজে এসেছিলাম।
অব্র ভাইয়ার কথায় শুভ্র তেমন একটা ভাবাবেই হলো না। নিজের মতো চুল মুছতে মুছতে বলে উঠল, সেদিনের ডিস্টার্বের অপেক্ষা এই ডিস্টার্ব কিছুই না, রিভেঞ্জ আমিও নিতাম। একমাত্র বৌমনির কথা ভেবে তোকে ছেড়ে দিলাম। যা ভাই, জিলে আপনি জিন্দেগি। এখন বল কি কাজ? আমার বইয়ের কাছে তোর কিসের কাজ? ওই ওটা শুধু তোর বোন, সরি সরি বউ। শুধু তোর বউ না, আমার বোন, শালিকা, কত কিছু। সো সাইডে যা। কথাটা বলে শুভ্রকে সম্পূর্ণ ইগনোর করে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল অভ্র, রোদ, ব্যথার স্প্রে আছে? হ্যাঁ আছে। কিন্তু কেন ভাইয়া, কোথাও ব্যথা পেয়েছেন? আরে না, রুহির মেবি মাথা ধরেছে, কখনো তো কিছু বলেই না। দাও তো একটু স্প্রেটা, ও রুমে খুঁজে পাচ্ছি না। আমি ড্রয়ার থেকে স্প্রেটা নিয়ে ওনাকে দিতেই একটা হাসি দিয়ে বলে উঠলেন, থ্যাংক ইউ বোন, আর হ্যাঁ হলুদের শুভেচ্ছা। কথাটা বলেই বেরিয়ে গেলেন উনি। আমি অবাক চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে শুভ্রর দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, হলুদ শুভেচ্ছা মানে? শুভ্র হাসলেন, আমাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, তুমিই তো বললে আজ বাসায় যাবে, বউ আমার কিছু চাইবে আর আমি দিব না, তা তো হয় না। সো বউ নিতে আসছি, এখন সাজুগুজু করে ড্রয়িং রুমে চলে যাও, সবাই তোমার জন্য ওয়েট করছে। গিয়েই দিদাকে সালাম করবে, ওরা কিন্তু তোমায় আজকে দেখতে এসছে। পাত্রী দেখা যাকে বলে আর কি। তারপর পছন্দ হলে আংটি পরাবে, হয়ে যাবে আমাদের এঙ্গেজমেন্ট। আর যদি পছন্দ না হয়, করুণ মুখে, ধুর বোকা, পছন্দ হবে না কেন? আর এগুলো তো যা সবাই মিলে মজা করার জন্য। আমাদের বিয়েতে কিছু হয়নি, তাই মেয়ে দেখা থেকে শুরু করে রিসেপশন সব হবে। বিকেল 3টায় হলুদ, রাত 8টায় বিয়ে, রাত 10টায় কনি বিদায়, 12টায় বাসর চোখ টিপে, আর কাল রিসেপশন। হয়ে গেল সব। আমি অবাক চোখে তাকিয়ে আছি, একদিনেই এত কিছু? কখন প্ল্যান করলেন এসব? আর গেস্ট? আচ্ছা, বিয়েতে শুধু আমরাই থাকবো, মানে গেস্ট? নো টেনশন বিবি সাহেবা, কাছের আত্মীয় সবাইকে বলা হয়ে গেছে, সবাই 3টার মধ্যে চলে আসবে। আর বাকি গেস্টদের রিসেপশনে ইনভাইট করা হয়েছে। তোমার বেস্টু আর তার হাফ জামাইও কিন্তু অলরেডি চলে এসছে। শুধু আমার বেস্ট ফ্রেন্ডটাই এলো না, খুব মিস করছি ওকে। কথা বলতে বলতে হঠাৎ হেসে উঠে বলে উঠলেন উনি, সাহেল বলেছে ও খুব হুট করে বিয়ে করে ফেলবে। রিভেঞ্জ ইজ রিভেঞ্জ ইউ নো। আমাকে বলবেই না, তারপর হুট করে বউকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলবে, এই নে তোর ভাবি। আমি মায়া মায়া চোখে ওনার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য বন্ধুত্ব ওনাদের। আমি মুখে হাসি টেনে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই দৌড়ে ভেতরে ঢুকে এলো চিত্রা। ওর চোখে মুখে খুশি যেন ধরছেই না। আমার সামনে এসে শুভ্রর দিকে তাকিয়ে কোমরে হাত রেখে বলে উঠল, এই যে মিস্টার, এখানে কেন? মেয়ে দেখতে এসে সরাসরি মেয়ের রুমে ঢুকে গেছেন, কি সর্বনাশের কথা। যান বেরুন। শুভ্র দুষ্টু হাসি টেনে নিয়ে চিত্রার মাথায় চাটি মেরে বেরিয়ে গেলেন। চিত্রা সাথে সাথেই জড়িয়ে ধরে বলে উঠল, চল চল সাজাই, আজ বুঝবা শোপিসের মতো বসে থাকতে কেমন লাগে। হ্যাঁ। চিত্রার কথা শেষ না হতেই রুমে ঢুকলো আপু, হাতে খয়েরি রঙের শাড়ি। শাড়িটা বিছানায় রাখতে রাখতে বলে উঠল, আমি দুই পক্ষেই বুঝলি রধু, এখন তোর পক্ষ হয়ে সাজাবো, আর দেখার সময় দেবরের জন্য পাত্রী চুজ করার মতো উল্টে পাল্টে দেখব। আপু আর চিত্রা মিলে আমাকে সং সাজিয়ে দিল মুহূর্তেই। মাথায় ঘোমটা এঁটে দিয়ে এই সেই কত উপদেশ ছুটছে তারা। চিত্রার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যাচ্ছি, আর সে আমার প্রশিক্ষণদাতা। অবশেষে মার তাড়াহুড়িতেই আমাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। সোফায় সবাই আটসাট হয়ে বসে আছে। ভাবটা এমন যেন জীবনে প্রথমবার তারা আমাদের চৌকাট মেরেছে। আমি একটু এগিয়ে যেতেই মিষ্টি হাসে বলে উঠলেন মামানি, বসো মা। আমি চুপচাপ বসে পড়লাম। ওদের তাকানোর ভাব দেখে নিজেকে কেমন এলিয়ান এলিয়ান লাগছে। আমি মুখ কাচুমাচু করে বসে আছি। হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন দিদা, নাম কি? জি, নাম কি? এই মেয়ে কি কানে কম শোনে রাখি রেনু? মামানি কানে ফিসফিসানির মতো করে বলে, কি হলো গো মেয়ে, নাম বলো। জি, আমার নাম নৌশিন আহমেদ রোদেলা। ও ভালো নাম। তা পড়াশোনা কত দূর? জি, অনার্স করছি, এবার 2-1-এ আছি। পাশ থেকে মিষ্টি হেসে বলে উঠলেন মামু, তা মা আয়তুল কুরসি পারো? আমি বিস্ফোরিত চোখে মামুর দিকে মাকালাম। এসব কি হচ্ছে? আমি একটা ঢোক গিলে জি পড়ি পারি। দিদা এবার গম্ভীর মুখে বলে উঠলেন, শোনাও দেখি। এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা আমার। অসহায় চোখে মার দিকে তাকাতেই মা আগুন চোখ নিয়ে বলতে ইশারা করল, ভাবখানা এই, এবার বিয়েটা ভাঙলে তোর খবর আছে। আমি মুখ ফুলিয়ে এক নিঃশ্বাসে আয়তুল কুরসি বলা শেষ করে আর চোখে শুভ্রর দিকে তাকালাম। আম্মা, উনি আপু আর অভ্র ভাইয়ার সাথে কি নিয়ে হাসাহাসি করছেন? শালা খাটাস একটা, তোকে তো। এটুকু ভাবতেই পাশ থেকে মামানি বলে উঠলেন, রান্না বান্না পারো মা? জি, কি রানতে পারো? মোটামুটি সব। দিদা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, মাথার ঘোমটা সরিয়ে চুলগুলো একটু খুলে দাও তো দেখি। চুল আছে তো? একটু হেঁটে দেখাও তো দেখি।
আমি রাগ নিয়ে মাথার ঘোমটাটা সরাতেই মিষ্টি হেসে বলে উঠলেন, মাশাল্লাহ আপা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, ছেলে মেয়ে আলাদা একটু কথা বলে নিক, ততক্ষণে আমরা বাকি আলাপ সেরে ফেলি। আমি সরু চোখে তাকিয়ে আছি। বলে কি, নতুন করে আলাদা কথা বলার কি আছে? ওনাকে কি আমি নতুন চিনি, নাকি তবু আম্মুর সম্মতিতে উঠতে হলো? ওনাকে নিয়ে রুমে ঢুকতেই ভাব নিয়ে বলে উঠলেন উনি, তো আপনার নামটা যেন কি? আমাকে বিয়ে করতে আপনার কোনো সমস্যা নেই তো? কথাগুলো বলতে বলতে এগিয়ে এসে বুই হাতে আমার কোমর জড়িয়ে ধরে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কি সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। এই দূরে দাঁড়ান, মেয়ে দেখতে এসে শরীরের উপর পড়ে যাচ্ছেন কেন শুনি? মেনারলেস লুচু ছেলে, সরুন বলছি, সরুন। আমি এসব লুচু ছেলেদের বিয়ে করব না। ইস, কি করব বলুন? আপনার মতো এমন রসগোল্লা টাইপ মেয়ে সামনে দাঁড়িয়ে থাকলে কি আর দূরে দূরে থাকা যায়? আপনাকে দেখি তো আমার সব সিস্টেম উলট পালট হয়ে যাচ্ছে। এতে আমি কি করতে পারি বলুন? চুপটি। আপনি তো ভয়ানক অসভ্য ছেলে। এমন একটা অসভ্য ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। তাছাড়া আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি, একদম হার্টবিট কাঁপাকাঁপি টাইপ ভালোবাসি। কিন্তু সমস্যা কি জানেন? কি সমস্যা? অবাক হয়ে আমি ছেলেটাকে এত এত ভালোবাসি, অথচ ছেলেটা আমায় একটুও ভালোবাসে না। কাঁদো কাঁদো হয়ে, ওহ শিট, আপনার মতো একটা মেয়েকে ভালোবাসে না? এর জন্য তাকে সাজা দেওয়া উচিত। আর সাজা হিসেবে তাকে আমার সামনে দাঁড়িয়ে এক হাঁড়ি রসগোল্লা খেতেলাম। থ্যাংক গড সে আপনাকে ভালোবাসে না। কষ্ট পাবেন না প্লিজ, এটা তো একটা সুখবর, তাই না? সে ভালোবাসে না তাতে কি? আমি তো বাসি, আই মিন ভাসবো, একদম মন প্রাণ দেহ উজাড় করে ভালোবাসবো। সো নো টেনশন বেবি। কথাটা বলেই দাঁত কেলিয়ে আরো শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি। আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলে উঠলাম, আরে ধুর, আপনি ভালোবাসলে হবে নাকি? আপনার নাম কি? হ্যাঁ, নিশ্চয়ই চিঙ্গিস খান টাইপ কিছু একটা। আর তার নামটা কি সুন্দর জানেন? আবরার আহমেদ শুভ্র। ইস, নামটা শুনলেই তো প্রেম প্রেম পায়। দেখতে না পুরোই চকলেট বয় টাইপ। সামনে এলেই খপ করে ধরে কামড়ে কুমড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। গালগুলো তো গাল নয়, যেন সফট কেক। আর চুলের কথা না হয় বাদই নিলাম। হায়, ওনাকে দেখলে আমার মধ্যে কেমন বিরহ বিরহ ফিলিংস কাজ করে। এই বিরহ নিয়ে কি আপনাকে বিয়ে করা সম্ভব? নহে, কখনোই নহে। আমাকে ক্ষমা করুন মহাশয়। কথাটা বলে মুখ কালো করে উনার দিকে তাকালাম। দুজনেই কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই হুহা করে হেসে উঠলাম। উনি হাসতে হাসতে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে উঠলেন, ভালোবাসি। আবরার আহমেদ শুভ্র আপনাকে অনেক বেশি ভালোবাসে ম্যাডাম। কথাটা বলে কোমর ছেড়ে হুট করেই হাঁটু গেড়ে বসে পড়লেন উনি। বাম হাতটা ধরে পকেট থেকে আংটিটা বের করে বলে উঠলেন, সারাটা জীবন বুকের সাথে জড়িয়ে রাখার অধিকার দিবে প্লিজ। ক্লান্ত দিনের শেষ অংশে উষ্ণ আদরে নিজেকে হারানোর সুযোগ দিবে প্লিজ। আমার ভালোবাসির উত্তরে এক টুকরো লাজুক হাসির দায়িত্বটা নিবে প্লিজ। তোমার লম্বা চুলে বেলি ফুলের মালা জড়ানোর ইচ্ছেটা পূরণ করতে দিবে প্লিজ। তোমার এই বাজে বরটাকে আবারও একবার বিয়ে করবে প্লিজ। উনার কথায় অবাক হয়ে ডান হাতে মুখ চেপে ধরলাম আমি। খুশিগুলো যেন চোখের জল হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ে চলেছে অনবরত। আমি চোখের জল আর মুখে হাসি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম। উনি মিষ্টি হাসি হেসে রিংটা পরিয়ে দিয়ে বললেন, হাফ এঙ্গেজমেন্ট শেষ রোদ পাখি, এবার তোমার পালা। আমার রিং কই? রিং? আমার কাছে তো রিং নেই। মাথা নিচু করে আমার কথায় হাসলেন শুভ্র। হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে আনলেন উনি। কপালে চুমু দিয়ে হাতে একটা বক্স ধরিয়ে দিয়ে ইশারা করলেন। আমি লাজুক হেসে রিংটা পরিয়ে দিলাম উনার হাতে। উনি মুচকি হেসে আমার কোমর জুড়িয়ে ধরে মুখের দিকে ঝুঁকতেই দরজায় কড়া নড়ার শব্দ কানে এলো। ওপাশ থেকে অভ্র ভাইয়া বলে উঠলেন, ভাই রে, আমরা মেয়ে দেখতে এসেছি, মান ইজ্জতটা রাখ। এতক্ষণ রুমের ভিতর কি কথা বলিস? মহাভারত পড়ে শোনাচ্ছিস নাকি মেয়েটাকে? শুভ্র একরাশা বিরক্তি নিয়ে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্র বের হতেই চিত্রা একরকম লাফিয়েই রুমের মধ্যে ঢুকে গেল। সন্দেহী চোখে আমার দিকে তাকিয়েই বলে উঠল, রদু, বন্ধ দরজার পিছনে কি করলি তোরা? হাম তুম এক কামরে মে বাঁধে এমন টাইপ কিছু হচ্ছিল নাকি? চোখ টিপে, না, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের ধুলা টাইপ কাহিনী হচ্ছিল। মানে? কনফিউজড। মানে তোর মাথা সর সামনে থেকে। এমন হ্যাবলা কান্তের মতো মাথার উপর এসে দাঁড়িয়ে আছিস কেন শুনি? আমার কথায়
দাঁত কেলিয়ে একটা হাসি দিল চিত্রা। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পা নাচাতে লাগলো। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। ওর মতিগতি তেমন একটা সুবিধার মনে হচ্ছে না আমার। কিছুক্ষণ শটান শুয়ে থেকে উঠে বসলো সে। হাসি মুখে বলে উঠল, দোস্ত, আমার না খুব হ্যাপি হ্যাপি লাগছে বুঝলি। আজ তোর বিয়ে, আর ঠিক 2 দিন পর আমার বিয়ে। আজ আমি তোকে সাজাবো, 2 দিন পর তুই আমাকে সাজাবি। আমি প্রথম কনে, যে কিনা বিয়ের আগের দিনও বেস্ট ফ্রেন্ডের ফিরতির অনুষ্ঠানে লাভধাপ পারবো। এনিওয়ে, তুই কি জানিস আমার আর তোর বিয়ের ড্রেস সেম? বিয়ের কথাই তো জানতাম না, আবার ড্রেস প্ল্যানিং না হয় করে ফেললো। বাট এত অ্যারেঞ্জমেন্ট এত তাড়াতাড়ি কিভাবে? হো, আমার দুলাভাইটা একদম অলরাউন্ডার বুঝলি। রাত 3টায় ফোন দিয়ে আমাকে ঘুম থেকে তুলে সব ফ্রেন্ডের ইনভাইট করার দায়িত্ব ঝুলিয়ে দিয়েছে। এক পরিচিত মল মালিককে ফোন করে মল খুলিয়ে আন্টি আর রুহি আপুকে নিয়ে শপিং করেছে, আর বাকিগুলো অনলাইন অর্ডার। বিয়ের যাবতীয় অ্যারেঞ্জমেন্টের জন্য একদম নিউ একটা কোম্পানিকে হায়ার করেছে ডাবল টাকা দিয়ে। তাতে অপেক্ষাকৃত টাকা যেমন কম লেগেছে, তেমনি ভালো সার্ভিসও পাওয়া যাচ্ছে। ভাইয়ার ধারণা, নতুনদের দায়িত্ব দিলে তারা অবশ্যই তাদের বেস্টটা দিবে। এনিওয়ে, এসব কথা রাখ। 2টো তো প্রায় বেজে গেল। রেডি হবি চল। গায়ের হলুদটা পাশের কমিউনিটি সেন্টারে হবে, বিয়েটাও সেখানেই। বাড়ি সাজাতে অপেক্ষাকৃত বেশি সময় লাগবে, তাই এই ডিসিশন। এবার চল, আমাকেও সাজতে হবে। একমাত্র শালি বলে কথা, বুঝলি রদু। আমার না খুব মন খারাপ। কেন? ভ্রু কুচকে। আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে? না। তাহলে দোস্ত, আমার না খুব হ্যাপি হ্যাপি লাগছে বুঝলি। আজ তোর বিয়ে, আর ঠিক 2 দিন পর আমার বিয়ে। আজ আমি তোকে সাজাবো, 2 দিন পর তুই আমাকে সাজাবি। আমি প্রথম কনে, যে কিনা বিয়ের আগের দিনও বেস্ট ফ্রেন্ডের ফিরতির অনুষ্ঠানে লাভধাপ পারবো। এনিওয়ে, তুই কি জানিস আমার আর তোর বিয়ের ড্রেস সেম? বিয়ের কথাই তো জানতাম না, আবার ড্রেস প্ল্যানিং না হয় করে ফেললো। বাট এত অ্যারেঞ্জমেন্ট এত তাড়াতাড়ি কিভাবে? হো, আমার দুলাভাইটা একদম অলরাউন্ডার বুঝলি। রাত 3টায় ফোন দিয়ে আমাকে ঘুম থেকে তুলে সব ফ্রেন্ডের ইনভাইট করার দায়িত্ব ঝুলিয়ে দিয়েছে। এক পরিচিত মল মালিককে ফোন করে মল খুলিয়ে আন্টি আর রুহি আপুকে নিয়ে শপিং করেছে, আর বাকিগুলো অনলাইন অর্ডার। বিয়ের যাবতীয় অ্যারেঞ্জমেন্টের জন্য একদম নিউ একটা কোম্পানিকে হায়ার করেছে ডাবল টাকা দিয়ে। তাতে অপেক্ষাকৃত টাকা যেমন কম লেগেছে, তেমনি ভালো সার্ভিসও পাওয়া যাচ্ছে। ভাইয়ার ধারণা, নতুনদের দায়িত্ব দিলে তারা অবশ্যই তাদের বেস্টটা দিবে। এনিওয়ে, এসব কথা রাখ। 2টো তো প্রায় বেজে গেল। রেডি হবি চল। গায়ের হলুদটা পাশের কমিউনিটি সেন্টারে হবে, বিয়েটাও সেখানেই। বাড়ি সাজাতে অপেক্ষাকৃত বেশি সময় লাগবে, তাই এই ডিসিশন। এবার চল, আমাকেও সাজতে হবে। একমাত্র শালি বলে কথা, বুঝলি রদু। আমার না খুব মন খারাপ। কেন? ভ্রু কুচকে। আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে? না। তাহলে দোস্ত, শুভ্র ভাইয়া সবগুলো বন্ধুরই এক ঝাঁক গার্লফ্রেন্ড আছে। আমি কার সাথে লাইন টাইন মারবো বল? বেস্টুর বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত সাজবো। জামাইয়ের বন্ধুরা সহ বেস্টুর জামাইও হাঁ করে তাকিয়ে থাকবে। কিন্তু হায় অনিষ্ট, শুভ্র ভাইয়ার মাথায় বন্দুক ধরলেও তিনি তাকাবেন না। সে আশা তো বাদ, এবার তার বন্ধুগুলোর আশাও বাদ। একমাত্র সাহেল ভাইয়াই ভরসা, কিন্তু সে তো মঙ্গল গ্রহে গিয়ে বসে আছেন। যত সব, যদিও সাহেল ভাইও আরেক এলিয়েন। শুভ্র ভাইয়ার মতো তার নজরেও যেন স্টেপলার লাগানো, এদিক ওদিক কোথাও তাকায় না। তবে তোমার দিকে কিন্তু ঠিকই তাকায়। বুঝি না, দুজনের নজর সব সময় একদিকে চলে কেন? হোয়াই? আমাকে দেখলেও তো পারে। তাহলে নেচে নেচে বিয়ে করে নিতাম। আহ, কি বেদনা দোস্ত, কি বেদনা। সে যে কেন বুঝে না, কিছু ভালো লাগে না, তাই ফিলিংস হচ্ছে বন্ধু। চোখ টিপে ওর কথায় মুচকি হাসলাম আমি। ধীরে পায়ে ওর পাশে পা ঝুলিয়ে বসে ডান কাঁধে হাত রাখলাম। এক আঙুলে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটু ভাব নিয়ে বলে উঠলাম, ডার্লিং, শিশির স্যারকে বলি, উনি ওনার চুমু থেলাপি শুরু করলে সব ভালো লাগতে শুরু করবে তোমার। আর কত রাত একা থাকবো, এই টাইপ ফিলিংস আসবে তখন। কিরে বলবো? চোখ টিপে চিত্রা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বার কয়েক ঢোক গিলে নিয়ে করুণ গলায় বলে উঠল, নো। চিত্রার চিৎকারে কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে হঠাৎই ভুবন কাঁপানো হাসিতে মত্ত হয়ে উঠলাম দুজনে। হলুদের সাথে সবুজ পাড়ের শাড়ি পরানো হয়েছে আমায়, সারা গা জুড়ে তাজা ফুলের গহনা। নিজেকে একদম ফুলের দোকান মনে হচ্ছে আমার। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক ছাড়া আর কোনো সাজ নেই মুখে। এটা নাকি শুভ্রর আদেশ। আর যাই করো না কেন, মুখে মেকআপ দিবে না একদম।
এতক্ষণে মেহমান আর ফ্রেন্ডে সারা বাড়ি ভরে একাকার। মা বাবার কি ব্যস্ততা। চিত্রা, রুহি আপু সবাইকে অসম্ভব সুন্দর লাগছে আজ। শিশির স্যার আর অভ্র ভাইয়া তো নির্ঘাত হার্ট অ্যাটাক করবে আজ। আমাকে স্টেজে নেওয়া হবে ঠিক তখনই দৌড়ে এলো চিত্রা। হাঁপাতে হাঁপাতে বলল, এক মিনিট, পায়ে আলতা পরানো হয়নি, গাঢ় আলতা পরানোর হুকুম আছে, সো চুপচুপ বসে যা তো ভাই, নয়তো গেটের টাকা পাবো না আজ। আমি মুচকি হেসে সোফায় বসে পড়লাম। আলতা পরানোর শেষে স্টেজে নিয়ে বসিয়ে দেওয়া হলো আমায়। আমি আর চোখে চারপাশে তাকাচ্ছি। অল্প সময় বেশ মুগ্ধ হওয়ার মতো করেই সাজানো হয়েছে চারপাশ। সব মেয়েরাই সবুজ শাড়ি পরেছে আর ছেলেরা পরেছে বেগুনি রঙের পাঞ্জাবি। মুখে হাসিটা টেনেই শুভ্রকে খুঁজছে আমার চোখ। হঠাৎ দরজার পাশে চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত মানুষটির মুখ। আমার দিকেই তাকিয়ে আছেন উনি। মুখে মিষ্টি হাসি, সাদা পাঞ্জাবি আর তার ওপর হলুদ কোটিতে খুবই সতেজ লাগছে তার চোখ মুখ। ফর্সা মুখে থুতনির কাছে ওই কালো তিল আর টোল পড়া আঁকাবাঁকা দাঁতের হাসি এত দূর থেকেও কত স্পষ্ট আর মনোমুগ্ধকর। উনি বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস ফেলে মাথা হেলে দিলেন। আমি লাজুক হেসে মাথা নিচু করে আবারও আর চোখে তাকালাম। উনি দাঁত বের করে হেসে দিয়ে কপালে পড়ে থাকা সিল্ক চুলগুলো ঠেলে দিলেন পেছনে। ডান চোখটা টিপে দিয়ে চলে গেলেন দরজার আড়ালে। আমি কিছুক্ষণ হলুদ শেষ করে রুমে ঢুকতেই দরজা বন্ধ করার শব্দ কানে এলো। পেছনে তাকিয়ে দেখলাম চিত্রার বদলে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসেই জড়িয়ে ধরলেন আমায়। কোমরে ঠান্ডা পরশপে নড়ে উঠলাম আমি। হাতটা টেনে সামনে এনে ভ্রু কুঁচকে তাকালাম। ওনার দু হাত ভর্তি হলুদ। আমি অবাক চোখে একবার ওনার হাতের দিকে তাকিয়ে আবারও নিজের কোমরের দিকে তাকালাম। কোমরের দুপাশেই হলুদ দিয়ে ল্যাপটে দিয়েছেন উনি। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে নিলেন উনি। কপাল থেকে শুরু করে পুরো গলা হলুদে মাখামাখি করে ক্ষান্ত হলেন। দাঁত কেলিয়ে বলে উঠলেন, বাহ, আমি হলুদ লাগাতেই একদম রসগোল্লার মতো লাগছে তোমায়। এই, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমায় হলুদ লাগাবে না? কথাটা বলেই হলুদ হাতে পকেট থেকে ফোন বের করলেন উনি। আমার গালের সাথে গাল ঘষে হলুদের সাথে কয়েকটা ছবিও তুলে নিলেন ঝটপট। মাথায় একটা চুমু খেয়েই বেরিয়ে গেলেন চুপচাপ। আমি হ্যাবলার মতো দাঁড়িয়ে আছি। উনি আয়লার মতো এসে ঘূর্ণিঝড়ের মতো চলে গেলেন, আর আমি এক হ্যাবলাকান্ত, যে কিনা কিছুই বুঝতে পারলাম না। ঠোঁট উল্টে বিছানায় গিয়ে বসতেই আম্মু, আপু, চিত্রা আর কয়েকজন আন্টি এলেন। তারা নাকি গোসল করাবেন আমায়। আমি বিস্মিত গলায় বলে উঠলাম, আশ্চর্য, আমি কি ছোট নাকি যে আমায় গোসল করাবে? আমি একা গোসল করতে পারি মা। কিন্তু কে শোনে কার কথা? বিয়ের গোসলে নাকি দুবলা ঘাস, পাথর, তেল কি কি লাগে, আর সাথে লাগে বড়দের আশীর্বাদ, মুসলিমদের ভাষায় দোয়া। মার কথার বাইরে যাওয়া মানেই সবার সামনে ইজ্জতের ফালুদা বানানো। তাই সেই রিস্ক না নিয়ে চুপচাপ ঢুকে গেলাম ওয়াশরুমে। আর আমার সাথে ঢুকলো আরও 4 জন। হায় অনিষ্ট, এই দিনটাও দেখার ছিল। 6:30 নাগাদ গোসল ছেড়ে বেরিয়ে এলাম। গায়ে টি শার্ট আর 3/4 প্যান্ট। বিয়ের দিন কোনো বিয়ের কনেকে এমন ড্রেস পরতে দেখলে মুরব্বী সকল নিশ্চয়ই হার্ট অ্যাটাক করত। কিন্তু আমার ভাগ্য ভালো, দরজাটা ভেতর থেকে বন্ধ। তোয়ালেটা সোফায় ছুঁড়ে ফেলেই গায়ে এলিয়ে দিলাম আমি। উদ্দেশ্য জবরদস্ত একটা ঘুম দেব। বিয়ে মানে যে এত ঝামেলা, সেটা আগে জানলে শুভ্রকে বলতাম, ওহে স্বামী, প্রয়োজনে আমাকে নিয়ে পলায়ন করুন, তথাপি পুনরায় বিবাহ করিতে চাহিবেন না। না না না, কথাগুলো ভাবতে ভাবতে চোখটা একটু লেগে আসতেই দরজায় তুমুল আন্দোলন শুরু হলো। অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলতে হলো আমায়। আমার ড্রেস আপ দেখে তারা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেও তেমন কিছু বলল না। চিত্রা কথা থেকে দৌড়ে আমার ঠিক সামনে এসে দাঁড়ালো, হাতে লাল বেনারসি আর গহনার বাক্স। ওগুলো নিয়ে দুষ্টু হাসি দিয়ে লাফাতে লাগলো। আমার কাঁধের সাথে কাঁধ লাগিয়ে বলে উঠল, লাল টুকটুক পুতুল আমার যাবে শ্বশুর বাড়ি। কিরে, লাড্ডু ফুটো? চোখ টিপে, না জানো, ঘুম ফুটো, ঘুমোতে দে আমায়। আমার কথায় যেন মস্ত আকাশটা ভেঙে পড়লো ওই মাথায়। চোখ বড় বড় করে বলে উঠল, পাগল নাকি? কটা বাজে দেখেছিস? 7:05 আর বিয়ে কটায়? পুরো 8টায়। আমাদের হাতে মাত্র 55 মিনিট আছে। সো ঘুম টুমকে বাই বাই বলে চুপচাপ সাজতে বসে যা, বুঝলে? আমি ঘুমো ঘুমো চোখে বসে আছি, আর ওরা সাজাচ্ছে আমায়। সারা জীবন যে বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট কাজ করে, সেই বিয়েতে মেয়েদের ঘুমই পায়, নয়তো তারা বিরক্ত হয়। এটাই নিয়ম। 8টা বাজার ঠিক 1 মিনিট আগে সাজ কমপ্লিট হলো আমার। এত তাড়াতাড়ি বউ সাজিয়ে ফেলেছে দেখে পার্লারের মেয়েদের গর্বের শেষ নেই। সবাই বেরিয়ে গেলে লাজুক চোখে আয়নার দিকে তাকালাম। কেন যেন নিজেকেই ভীষণ লজ্জা লাগছে আজ। চিত্রা পাশেই দাঁড়ানো ছিল। আমাকে লজ্জা পেতে দেখে কানের কাছে ফিসফিসিয়ে গেয়ে উঠল,
আয়নায় এই মুখ দেখবে যখন, চারদিকে শুভ্র ভাইয়ের মুখ পড়বে চোখে। হি হি, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তোকে। আজ রাতে যে কি হব। ওহ ওহ, শাট আপ। আজ রাতে থামতে মানা বেবি, সো আজ নো শাট আপ। মুখটা মাস্টারনির মতো না করে একটু রোমান্টিক হ, বুঝলে? চিত্রার কথাটা শেষ না হতেই বাবার সাথে রুমে এলো মাঝবয়স্কি কাজী সাহেব। আবারও এলো কবুল বলার পালা। প্রথমবার ঘোরের মাঝে থাকলেও এবার যেন হাজারো কথা ঘুরতে লাগলো মাথায়। মনে হতে লাগলো এই কবুল বলা মাত্রই হয়তো বাবার মুখের প্রিন্সেস নামটা থেমে যাবে। ভাইয়ার সাথে ঝগড়া, কথায় কথায় মরামারি সব যেন এখানেই থমকে যাবে। বিনা কারণে আম্মুর থেকে খাওয়া বকুনি, আর বকুনি খাবার পর ভাইয়ার সাথে খিলখিল করে হেসে ওঠা, সবটাই যেন নিঃশেষ হয়ে যাবে। চোখ ফেটে বেরিয়ে এলো জল। পাশ থেকে চিত্রার বলা কথা, এই রদু কবুল বল। কথাটা শুনেই ডুকরে কেঁদে উঠলাম আমি। মনে হলো এই বুঝি আদার মাখা দিনগুলো শেষ হলো সব। এই বুঝি অবাধ্য আবদারগুলো হারিয়ে গেল দূর অজানায়। এই রোদ, এত কাঁদতে হয় নাকি? কবুলটা বলে দে সোনা। হ্যাঁ রোদ, কবুলটা বলে দে মা। এভাবে কাঁদতে হয় না, বল। সবার কথার ধাপটে হেঁচকি তুলতে তুলতে কবুল নামক বুক ভারী করার শব্দটা বলেই দিলাম আমি। বিয়ে পড়ানো শেষ হলে খেতে গেল সবাই। এদিক সেদিক থেকে ছবি তোলার কত বাহার, কিন্তু আমার মাথায় ঘুরছে হাজারো উলট পালট ফুলঝুরি। আজকের এই দিনটাতে কেন জানি বাড়িটাকে বড্ড আপন লাগছে। মনে হচ্ছে এই বাড়ির আনাচে কানাচে কত শত স্মৃতি মিশে আছে আমার। প্রতিটি কোণায় কত ভালোবাসা মেশানো আবেগ। এই আবেগগুলো ছাড়া থাকবো কি করে আমি? সকালে ঘুম থেকে উঠে কফি হাতে সেই দোলনা, টিভির ওই রিমোট নিয়ে ভাইয়া আর আমার ঝগড়া, মাঝরাতে ঘুম ভেঙে গেলে সারা বাড়ি হাঁটাহাঁটি করায় মায়ের বকুনি, সব বাচ্চা মতে সাপোর্ট দেওয়া বাবার হাসি মুখ, মায়ের সাথে ঝগড়া লাগিয়ে মুখ ফুলিয়ে বাবার পেছনে দাঁড়াতেই কাছে টেনে নিয়ে বাবার বলে ওঠা আমার লক্ষ্মীমা, ভাইয়ার টি শার্ট পরে সারা বাড়ি দৌড়ে বেড়ানো। সব কিছু তো হারিয়ে ফেললাম আজ। আপু না হয় আমার সাথেই থাকবে, কিন্তু বাকি তিনটি মানুষ, ওরা যে আস্ত তিনটি পৃথিবী আমার। ইস, মেয়েদের ভালোবাসা এত কষ্টময় হয় কেন? তাদের বুঝি ছেড়ে যেতেই হয় বারবার? চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আমার। ঘড়িতে ঘণ্টা পড়তেই ভাবনায় ছেদ ঘটল। টং টং করে 10-10টা ঘণ্টা বেজে গেল বড্ড নির্মমভাবে। ভেঙে দিল হাজারো ভাবনার প্রহর। কিভাবে যে দুটো ঘণ্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে 10টার ঘণ্টা বাজতেই কেঁপে উঠলাম আমি। বেজে গেল বিদায়ের সানাই। গাড়ির কাছে যেতেই বুকটা ফেটে কান্না এলো আমার। মনে হচ্ছে নিজের সবটাই ফেলে যাচ্ছি আমি। মা, বাবা, ভাই নামক 3 পৃথিবী সমান ভালোবাসা ফেলে যাচ্ছি আমি। ছোট ছোট মধুময় স্মৃতিগুলো ফেলে যাচ্ছি আমি। আজ ভাইয়ার চড়গুলো কি ভয়ঙ্কর ভালোবাসাময় লাগছে। মাকে হুট করে জড়িয়ে ধরে ঝাড়ি খেয়ে খিলখিল করে হেসে উঠাতেও কি অদ্ভুত প্রশান্তি লাগছে। বাবা বুঝি আর মামুনি বলে ডাকবে না আমায়। বাবার গলা জড়িয়ে ধরে অদ্ভুত সব প্রশ্ন আর অদ্ভুত সব আবদারও করা হবে না আর। কারো একটা বোকায় পাশ থেকে হাজারটা প্রতিবাদী স্বর ভাসবে না আর। কথাগুলো ভেবেই বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ ভাসাচ্ছি আমি। মনে হচ্ছে এই বুঝি নিয়ে গেল আমায় অনেক দূরে, আমার বাবার এই ছোট্ট রাজত্বের বাইরের কোনো দুনিয়ায়। অবশেষে গাড়িতে উঠলাম। হেঁচকি তোলে চলেছি ক্রমাগত। পাশ থেকে কেউ একজন টিস্যু বক্স এগিয়ে দিয়ে করুণ গলায় বলে উঠল, তুমি এত কাঁদছো কেন রোদ পাখি? প্লিজ কেঁদো না। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে খুব। ওনার কথায় নিজেকে শান্ত করার চেষ্টা চালালাম আমি। উনি কিছুটা চেপে বসে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিলেন আমায়। টিস্যু দিয়ে চোখ মুছিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠলেন, ইস, চোখ মুখের কি ভয়ানক অবস্থা করেছ রোদ। এভাবে কেউ কাঁদে নাকি? তোমার কান্না দেখে তো মনে হচ্ছিল বেচে দিচ্ছি তোমায়। পাগলি, আমি তো আছি, চিন্তা করছো কেন? তোমায় বলেছি না তোমার সব চিন্তা আমায় দিয়ে দাও। তোমার বাবার রাজ্য থেকে প্রিন্সেস নিয়ে যাচ্ছি আমার রাজ্যে রানী করব বলে। আমার যতটুকু সামর্থ্য আছে জানি না, কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্য ভালোবাসাটা আছে যথেষ্ট। কি আছে না? আমি মিষ্টি হেসে ওনার বুকে মাথা লুকালাম। মাথা নেড়ে মৃদু স্বরে বললাম,
আছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মামুর বাড়ি। এখন থেকে যে বাড়িটার নাম হয়ে গেল শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আপু আর মামুনি মিলে বরণ করলেন আমায়। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। মামুনি আমার হাত ধরে নিয়ে বসালেন সোফায়। আমার পাশের সোফায় বসে আছেন শুভ্রর এক ঝাঁক বন্ধু, রোহন ভাইয়া, সাব্বির ভাইয়া, নীলি আপু, সবাই। তাদের অদ্ভুত অদ্ভুত সব কথার কিছু বুঝতে আর কিছু না বুঝেই মাথা নিচু করে বসেছিলাম আমি। শুভ্র এতক্ষণ ধারে কাছে ছিলেন না। বাড়িতে ঢুকেই কোথায় হারিয়ে গিয়েছিলেন কে জানে। ওনাকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই ফোড়ন কাটার মতো বলে উঠলেন, আহা, আমাদের হিরো চলে আসছে। তা শুভ্র, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে তোর মতো একটা পোলা চর খেয়ে প্রেমে পড়ে যাবে। শুভ্র হাসলেন। রোহন ভাইয়ার কাজ ঝাঁকিয়ে বলে উঠলেন, ভাবতে তো আমরাও পারছি না যে নীলি তোর মতো একটা ডাফারকে বিয়ে করবে। কথাটা বলতেই চারপাশ থেকে একসাথে হেসে উঠল সবাই। রোহন ভাইয়া মুখ কালো করে বললেন, হেসে নাও মামা, হেসে নাও। আজকে রাতে যা হবে না, কাল সকালে উঠে আফসোস করবা। সে পরে দেখা যাবে দোস্ত, আমি মেন্টালি প্রিপেয়ার্ড। বাসর ঘরে ফ্রেন্ডসদের ডিস্টার্ব করার হক আছে, করতেই পারিস, ইটস নট আ বিগ ডিল। এনিওয়ে, প্রচুর গরম লাগছে, তোরা কেউ ঠান্ডা খাবি? ওয়েট, ওই রাতুল। জি ভাই। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সাথে বসে আড্ডা দে, আর আসার সময় কয়েকটা কোক আনিস তো, ফ্রিজেই আছে। আচ্ছা। ভাই কোক আনতেই সবার মধ্যে একরকম টানাটানি পড়ে গেল। শেষে দুটো কম হওয়ায় রাতুল ভাইয়া আবারও গিয়ে শুভ্র আর তার জন্য কোক আনলেন। কিছুক্ষণ যেতেই শুভ্র ও রাতুল ভাই বাদে সব কটায় হাই তুলতে লাগলেন। আমি অবাক চোখে তাকিয়ে ওদের কাণ্ড দেখছি। হঠাৎ সাব্বির ভাই হাই তুলতে তুলতে বলে উঠলেন, কি রে, এত ঘুম পাচ্ছে কেন হঠাৎ? আমারও। ওদের কথায় মিষ্টি হেসে চোখ টিপলেন শুভ্র। হাসি মুখে বলে উঠলেন, বাচ্চারা যাও, ঘুমো গিয়ে, অন্যের বাসরে উঁকি ঝুঁকি মারতে নেই বৎস। শালা, তুই আসলেই হারামি। কই ভাবছিলাম তোকে ঘুমের পিল খাওয়াবো, আর তুই উল্টো আমাদেরই খাইয়ে দিলি। তোমাদের বুঝা উচিত ছিল বৎস, আমি তোমাদের থেকে কয়েক ডিগ্রি উপরে। যাও এবার ঘুমো, কাল 10-11টার আগে তোদের চোখ খুলছে না আমি শিওর। শুভ্রকে গালি দিতে দিতে কেউ কেউ রুমের দিকে গেল, তো কেউ সোফায় শুয়েই ঘুম। আমি চরম বিস্ময় নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কোক মুখে নিতে নিতে আমার দিকে তাকিয়ে বাম চোখটা টিপে দিয়ে অন্যদিকে তাকালেন। তখনই এক ঝাঁক মেয়েরা এসে ঘিরে ধরল আমায়। আমাকে নিয়ে হাঁটা দিল বাসর ঘরের উদ্দেশ্যে। ধুরু ধুরু বুক নিয়ে এগিয়ে যাচ্ছি আমি। ওই রুমটাতে এর আগেও এসেছি আমি, কিন্তু তবুও কিছু তো আছে আজ, একদম অন্যরকম কিছু একটা। ঘরের চৌকাঠে পা দিতেই কেঁপে উঠলাম আমি। পুরো ঘরটা লাল গোলাপ আর বেলি ফুলের সুবাসে হয়ে আছে মাতাল। ঘরের দুই কোণায় জ্বালানো মোমবাতির লাল আলোতে চারপাশটা হয়ে উঠেছে কোনো এক মায়াপুরী। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটে বসলাম। চারপাশে হাসি মজা কানে আসছিল ঠিক, তার থেকেও বেশি কানে আসছিল আমার ছুটে চলা ওই হার্টবিট। কতক্ষণ ব্যাপী বসেছিলাম জানি না, তবে একসময় অপেক্ষার পালা শেষ করে শুভ্র এলেন। দরজাটা লাগিয়ে আমার পাশে বসতেই গলা শুকিয়ে এলো আমার। উনি হেসে বললেন, সালাম করবে না আমায়? ওনার কথায় ফটাফট উঠে দাঁড়িয়ে ওনার পা ছুঁতে মাথায় হাত রেখে বললেন, আশীর্বাদ করি বৎস, শতকন্যার জননী হও। কথাটা বলেই দুষ্টুমি ভরা হাসিতে মেতে উঠলেন উনি। আমি শুধু অবাক চোখে তাকিয়ে আছি। মনে হচ্ছে গলায় যেন স্টেপলার লাগিয়েছে কেউ, গলা দিয়ে স্বর বের হচ্ছে নাই। উনি হাসি মুখেই আমাকে টেনে তুলে পরম আবেশে বুকে জড়িয়ে নিলেন আমায়। আমিও বাধ্য কিশোরীর মতো পড়ে রইলাম ওনার বুকে। ওনার গায়ের মাতাল করা ঘ্রাণ আমার চোখে মুখে। জ্যোৎস্নার রাঙায় ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হবে আজ। শুরু হবে জীবনের নতুন এক পর্ব, টানিক পরিপূর্ণতার গল্প। আজনের শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুমের আবছা অন্ধকার, গায়ের সাথে ল্যাপটে আছে অন্য কারোর শরীর। মাথা তুলে মানুষটার দিকে তাকালাম। ঘুমের মাঝে ওনাকে কি নিষ্পাপটায় না লাগছে, একদম বাচ্চাটা। কথাটা ভেবেই মুচকি হেসে ওনার কপালে চুমো এঁকে দিলাম আমি। বার কয়েক চুলগুলো এলোমেলো করে দিতেই চোখ বন্ধ রেখেই মুচকি হাসলেন উনি। হাতের বাঁধনটা আরও শক্ত করে পেঁচিয়ে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠলেন, ঘুমাও রোদ পাখি। আমি ভ্রু কুচকে ওনার দিকে তাকানোর আগেই আবার ভারী নিঃশ্বাসের শব্দ এলো কানে। একটা মানুষ এত জলদি ঘুমোতে পারে বুঝি? ওনার হাতটা সরিয়ে কোনো রকম উঠে দাঁড়ালাম আমি। লম্বা একটা শাওয়ার নিয়ে নামাজের পর বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারপাশে ফ্যাকাশে আলো আর আমার চোখে রঙিন স্মৃতির ঝিলিক।
শুভ্রর সাথে প্রথম দেখা, ওনার গালে চড় বসিয়ে নিজেও এক রামচড় খাওয়া, ক্যান্টিনে পানি ছোঁড়া, লাইব্রেরিতে শুভ্রর ঠোঁটের প্রথম ছোঁয়া, কত খুনসুটি। আমার কথা বন্ধ হয়ে যাওয়ার পর ওনার করা দুষ্টুমি, হুট করে শুভ্রর বউ হয়ে যাওয়া, সবকিছুই যেন এক স্বপ্ন ছিল। ক্রাশ তো আমি আগে খেয়েছিলাম, কিন্তু ভালোটা উনি আগে ভেসেছেন, এতটা ভালোবেসেছেন যা হয়তো কখনো কল্পনায় করতে পারিনি আমি, আর হয়তো কাল পারবও না। আসলে মেয়েরা হয়তো এমনই হয়, যারা ভালোবাসতে জানে তারা নিজের সবটা দিয়েই ভালোবাসে তার প্রেয়সীকে। ভালোবাসতে তো সামর্থ্যের প্রয়োজন হয় না, ভালোবাসতে ভালোবাসাটারই প্রয়োজন সবচেয়ে বেশি। তাদের ভালোবাসায় পাগলমোটা সবসময় থাকে, কখনো তা থাকে সুপ্ত তো কখনো প্রকাশিত। আমার ভাবনার মাঝেই দরজায় কড়া নাড়ল কেউ। উকি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বাজে। এত তাড়াতাড়ি সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে প্রায় 10:30 বাজে। শুভ্র এখনো বেঘরে ঘুমোচ্ছে। এইদিকে সবাই এই নিয়ে কি হাসাহাসি করছেন। আমি তাকে হাজারবার ডেকে উঠাতে পারিনি। ওনার এক কথা, ঘুমোতে দাও প্লিজ, দরকার হলে তুমিও ঘুমাও, তবু ডিস্টার্ব করো না। ওনার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল আমার। ইচ্ছে হচ্ছিল একটা কিক দিয়ে খাট থেকে নিচে ফেলে দিই, কিন্তু তা কি আর করা যাবে, স্বামী বলে কথা। শেষবার চেষ্টা করে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে রইলাম আমি। রোহন ভাইয়ারা এই নিয়ে হাসিতে ফেটে পড়ছেন, আর ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছি আমি। ঠিক 11টায় ঘুম থেকে উঠলেন উনি। শাওয়ার নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েই রিসেপশনের কাজে লেগে গেলেন। আহা, মহাশয়ের কি ব্যস্ততা! ওনাকে যে সারাদিনের মাথায়ও পাওয়া যাবে না তা ঠিক বুঝে গেছি আমি। 12:30টার দিকে পার্লারের লোক এলো সাজাতে। এক ঝাঁক মেকআপ আর গোল্ডেন আর ব্লু এর মিক্সিং একটা ভারী লেহেঙ্গা চড়িয়ে দিল গায়ে। 1টার দিকে স্টেজে নিয়ে যাওয়া হলো আমায়। শুভ্র আগে থেকেই বসেছিলেন। ওনার গায়ে নীল রঙের শেরওয়ানি, শেরওয়ানির গায়ে সোনালি সুতোর কাজ, ছেলেদের গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, আর মেয়েরা পড়েছে বিভিন্ন রঙের লেহেঙ্গা। শুভ্র একটু এগিয়ে এসে মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিলেন। আমি ওনার হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে কানে এলো খুবই পরিচিত এক কণ্ঠ। এই সানশাইন, তোমায় খুব মিষ্টি লাগছে আজ। সাহেল ভাইজার কণ্ঠ শুনে আমি শুভ্র দুজনেই চমকে উঠলাম। শুভ্রর মুখটায় মুহূর্তেই রাজ্যের খুশি ভর করল যেন। দুজনে পেছন ফিরে তাকাতেই দেখি